চারিদিকে কত আপেল গাছ দেখুন, পেছনের রেঞ্জটা দেখুন মাউন্টেনের, সেই সুন্দর লাগছে। একটা নেপালের লোক বলেছিলেন যে সুইজারল্যান্ডকে হার মানিয়ে দেবে মুক্তিনাথ এরিয়াটা, তো কিছু কম বলেনি। স্বর্গে চলে এসেছি, স্বর্গে। মর্নিং ফ্রেন্ডস, মর্নিং ফ্রম জমসম। তো জমসম থেকে জাস্ট আমরা 5 কিলোমিটার পিছনে আছে, আর এখান থেকে মুক্তিনাথের ডিস্টেন্স অ্যাপ্রক্স 30-35 কিলোমিটার হবে। তো কাল আমরা ভয়ঙ্কর অপারেটিং করে এসে এই জায়গায় এসে পৌঁছেছি। এখন ঘড়িতে বাজে 7:21। তো আমরা জাস্ট রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি, আর আমার যে বন্ধু সে রেডি হচ্ছে। তো দুজনে জাস্ট রেডি হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো বাবা মুক্তিনাথ দর্শনের জন্য। আর আমরা যে হোটেলে ছিলাম, তো কাল রাতে দেখিয়েছিলাম আশপাশটা কেমন, আর আজকে সকালে দেখুন এখান থেকে কি জিনিস দেখা যাচ্ছে। এদিকে পুরো মাউন্টেনের রেঞ্জ আর একটা সুন্দর ভ্যালি, আর সঙ্গে নিচে যতগুলো গাছ দেখা যাচ্ছে সবগুলো আপেল গাছ। এখন যদি আপেল হয়ে নেই গাছে, বাট সব এগুলো আপেল গাছ। যদি একটু গাছে আপেল দেখতে পেতাম তাহলে মজা এসে যেতাম। এখানে একদম অর্গানিকভাবে পুরো আপেল চাষ হয়। এখন তো আপেল দেখতে পাচ্ছি না, কিন্তু একটা গাছে আপেলের ফুল দেখতে পাচ্ছি মেবি। গাছ থেকে দেখুন আপেলের ফুলগুলো, অ্যাকচুয়ালি এখন সব এগুলো ফুল না, কুঁড়ি। চারিদিকে কত আপেল গাছ দেখুন, আর পেছনের রেঞ্জটা দেখুন মাউন্টেনের, সেই সুন্দর লাগছে। এখন ঘড়িতে দেখুন পুরো 1 ডিগ্রি সেলসিয়াস। এখন এখানেই 1 ডিগ্রি সেলসিয়াস, আর যখন বাবা মুক্তিনাথের দর্শনের জন্য যাবো তো সেটা কমতে কমতে মেবি -7-8 হয়ে যাবে। এখনই সব কিছু জমে যাচ্ছে, তো তখন কি হবে। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের নাম আছে। এটা যেরকম আছে ফৌজি কিকু, আমরা যে রুমটাতে আছি তার নাম হচ্ছে কিং রোড। পাশে একটা রুম আছে, সেই রুমের নাম হচ্ছে গালা। আর এদিকে যে টেন্টগুলো আছে, টেন্টের আলাদা আলাদা নাম আছে। ডোরকাং, এই যে মনচিন, এই যে রুমটা আছে কি গ্র্যানি স্মিথ, তো সব আলাদা আলাদা নাম আছে। আর এখানে চাষের জন্য দেখুন এই যে বেশ সুন্দর দেখতে লাগছে, সঙ্গে ফলাগুলো সাজানো রয়েছে। এগুলো ওই ফার্মিংয়ের কাজে লাগে, আপেল ফাপেল চাষের যেগুলো হয়। এখানে অনেক কিছু রয়েছে, আমি এত কিছু গাছের নাম জানি না, বাট ওভারঅল এই জায়গাটা খুবই সুন্দর। রাইডটা স্টার্ট করতে করতে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 8:16। ঠিক আছে, খুব একটা লেট হয়নি। আর আমাদের যে হোটেলটা ছিল, হোটেলে আমরা সব লাগেজ ছেড়ে দিয়েছি, জাস্ট ট্যাঙ্ক ব্যাগটা নিয়ে নিয়েছি, কারণ ট্যাঙ্ক ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিস আছে, সেগুলোর জন্যই শুধু নিয়েছি। সব কিছু ওখানে রেখে দিয়েছি, কারণ ফেরার সময় ওই রাস্তা দিয়েই ফিরতে হবে। তো ফেরার সময় জাস্ট ওই লাগেজগুলো নিয়ে নেবো। এখন শুধু শুধু বয়ে নিয়ে গিয়ে লাভ নেই। ঠান্ডা তেমন ফিল হচ্ছে না, কিন্তু বেশ জোরে হাওয়া হয়েছে। ফ্ল্যাগগুলো দেখুন, হেলমেটের কাচের মধ্যে দিয়ে দেখছি যেন ঠিক মন পুষছে না, ভাইজার খুলেই দেখতে ইচ্ছে করছে বারবার, কিন্তু এত জোরে হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগছে। এইসব অ্যাপেল গাছ, যদি সেপ্টেম্বর অক্টোবরের দিকে কেউ আসতে পারেন তাহলে সব হয়তো দেখবেন গাছে আপেল ভরে আছে। ভেবেছিলাম যে অফরোড শেষ, কিন্তু না, ভালোই অফরোড পাচ্ছি মোটামুটি। তো কনফিউজিং রাস্তা, 2-3 দিক থেকে রাস্তা চলে গেছে, বুঝতে পারছেন ঠিক। পুরো যেমন কথাই বলতে পারছি না। গুরুডাংমা লেকে ওঠার সময় বিভিন্ন রাস্তা থাকে, তেমনই এখানে চারিদিক থেকে রাস্তা।
ভাই সাহেব ভিউটা দেখুন একবার, এটা কি মানে সত্যি একটা নেপালের লোক বলেছিলেন যে সুইজারল্যান্ডকে হার মানিয়ে দেবে মুক্তিনাথ এরিয়াটা, তো কিছু কম বলেনি সত্যি। আমি কোনোদিন সুইজারল্যান্ড যাইনি, আর কোনোদিন যেতে পারবো কি জানি না, বাট এর থেকে সুন্দর আর কি করে হবে। এইরকম অফরোডিং রাস্তায় আমার ভিস্ট্রম যে আমার সাথ দিচ্ছে, কিচ্ছু বলার নেই। গাড়িটাকে যখন আমি কিনেছিলাম তখন ভালো লাগবে বলে কিনেছিলাম, এখন সত্যি গাড়িটাকে ভালোবেসে ফেলেছি। 250 সিসি ক্যাটাগরিতে সত্যি এর মতন বাইক পাওয়া মুশকিল। যেদিক তাকাচ্ছি স্নো ক্যাম্প মাউন্টেন, কোথায় চলে এসেছি, স্বর্গে চলে এসেছি। আর স্বর্গের রাস্তা তো একটু কঠিনই হয় না, অত কাছে চলে এসেছি দেখুন এই মাউন্টেনগুলোর। মনে হচ্ছে একটু এফোর্ট লাগে হাত বাড়ালেই ছুঁতে পারবো। দেখুন একবার মাউন্টেনগুলো। তো আমরা জমসমে চেকপোস্টে দাঁড়িয়েছিলাম, তো ওখান থেকে যে বড়টা ছিল একটা কেটে আমাদের দিয়ে দিল, যেটা উপরের পোর্শনটা, আর নিচেরটা ওরা নিজের কাছে রেখে দিয়েছে। सर वो कौन सा रेंज है माउंटेन का? वो लास्ट वाला धौलागिरी। धौलागिरी, वो जो लास्ट वाला पीछे वाला है। আচ্ছা, থ্যাংক ইউ। এখন কিন্তু আশেপাশে যা পাহাড় দেখা যাচ্ছে সব আর কি বাঞ্জার পাহাড় আর কি, মানে কোনো গাছ ফাছ নেই, একদম ছোট ছোট মানে কিছু কিছু গাছ আছে, কারণ অনেকটাই উঁচু এরিয়া, তো ওই জন্য এখানে আর কি আস্তে আস্তে গ্রিনারি কমে যায় আর অক্সিজেনের লেভেলটা অনেকটা কমে যায়। তবে আশা করছি 13,700 ফুটে তেমন প্রবলেম হবে না আমাদের। কী সব ভিউ, কিচ্ছু বলার নেই। আই থিঙ্ক নিচে যে শহরটা দেখা যাচ্ছে এটা কাকবেনি, আর আমরা একটা মোড় ছিল, মোড় থেকে বাঁদিক চলে এলে কাকবেনির নিচের রাস্তা দিয়ে, আর আমরা উপর দিয়ে চলে যাচ্ছি, আমরা যাবো সোজা মুক্তিনাথে। আবার এই যে কাকবেনি সিটির আছে, এখান থেকে আবার দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বাঁদিকেরটা চলে যাচ্ছে কোথায় বেশ দেখলাম, বোর্ডটা ঠিকভাবে দেখতে পেলাম না, আর ডান দিকটা উপরের দিকে উঠে যাচ্ছে মুক্তিনাথ। बोलो भाई। हाँ खेंगा नहीं, मुक्तिनाथ बैठे। স্বর্গে চলে এসেছি, স্বর্গে। সামনের ভিউটা দেখুন, আর উপরের দিকে রাস্তাটা খুবই সুন্দর, মানে যেটা দিয়ে মুক্তিনাথের দিকে উপরে উঠে গেল তারপর থেকে রাস্তাটা খুবই সুন্দর। ভাই ঝিঙ্গা বলে একটা গ্রামের কাছে আছি, কিন্তু এখানে দেখুন অনেক ভালো টাওয়ার আছে এনসেলের, 4Gর প্রায় ফুল টাওয়ার রয়েছে। নেপালে মেনলি 5G নেই আই থিঙ্ক, এখানে 4G আছে, কখনো কখনো 4G থেকে 3G হয়ে যাচ্ছে, কখনো আবার 2Gও হয়ে যাচ্ছে। আর কি ভিউ, কি ভিউ। আমরা অলমোস্ট মুক্তিনাথে চলে এসেছি। বাইক নিয়ে মোটামুটি মুক্তিনাথের সিঁড়ি পর্যন্ত চলে যাওয়া যায়। যারা বাসে ট্যাক্সি আসবে তাদের ওখান থেকে নেমে হেঁটে আসতে হবে, যে গেটটা থেকে আমরা ক্রস করলাম। পুরো আমরা গেট পর্যন্ত চলে এসেছি বাইক নিয়ে, আর এখানে বাইক পার্ক করে দেবো, দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর প্রসাদ নিয়ে নিয়েছি, এই যে এর মধ্যে প্রসাদ আছে, একটা নারকেল আছে, আরও কী সব জিনিস আছে, ধূপ আছে, সব কিছু আছে। এই প্রসাদের প্রাইসটা পড়েছে 250 টাকা। আর আমরা অলরেডি সিঁড়ি দিয়ে ট্রেক করা শুরু করে দিয়েছি। মুক্তিনাথ মন্দিরে পৌঁছানোর আমরা প্রায় হাফ পৌঁছেছি, কারণ এখনও 300 সিঁড়ি ট্রেক করে আমাদের উপরে উঠতে হবে, এটা ইজি নয়। তো চলুন ট্রেকটা কমপ্লিট করা যাক, তারপর মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো কথা আছে যে এই যে 108টা গঙ্গা আছে, তো এখানে স্নান করলে সব পাপ ধুয়ে যায়। এখানে দুটো কুণ্ড আছে, এটা হচ্ছে পাপ কুণ্ড প্রথম একটা, আর সেকেন্ড যেটা এটা হচ্ছে পূর্ণ কুণ্ড। তো এখানে পাপ হয় আর ওখানে পূর্ণ অর্জন। ফাইনালি আমরা 4 দিন রাইড করার পরে আজ 5 নম্বর দিন মুক্তিনাথে পৌঁছাতে পেরেছি, শ্রী বাবা মুক্তিনাথে।
তো পিছনে মন্দিরটা দেখতে পাচ্ছি, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিতরটা দেখাতে পারবো না। আর আশপাশটা একবার দেখুন। দর্শন আমাদের কমপ্লিট। আর প্রথমে দর্শন করলাম, বাবা মুক্তিনাথের দর্শন করলাম, তারপরে ধূপ নিয়ে চারিদিকে পরিক্রমা করলাম। একটা নারকেল ছিল আমাদের প্রসাদের মধ্যে, তো নারকেলটা ভাঙতে হলো, হাফ ওখানে রাখতে হলো, হাফ নিয়ে চলে এসেছি প্রসাদ হিসাবে। তো ভালোই দর্শন হয়ে গেল, একদম ভিড় ছিল না। সেম কেদারনাথে যখন গেছিলাম তখনও কোনো ভিড় ছিল না। কি বলবো, এত ভালো দর্শন হচ্ছে। জীবনের আরেকটা স্বপ্ন ঠিক করতে পারলাম, মুক্তিনাথ কমপ্লিট। খুব আনন্দ হচ্ছে। আর ভালোই শুধু ফিরতে পারলেই হয়, কারণ যা ভয়ঙ্কর অফরোড, আর কিছু বলার নেই। সুন্দর ওয়েদার, পুরো ক্লিয়ার আকাশ, আর চারিদিকে উঁচু উঁচু পাহাড়, অসাধারণ অনুভূতি। যদি পারেন প্লিজ একবার আসুন, আপনি এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স করবেন, জীবনে ভুলতে পারবেন না। তো সেই নেপালি ভাইদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে আমার বন্ধু যে ছিল, ওর একটু শরীরটা খারাপ করে গেছিলো বলে তো জমসমে আমরা আসিনি। আমরা জাস্ট ওই বললাম যেটা 5-7 মিনিট আগের থেকে গেছিলাম। ওরা অ্যাকচুয়ালি আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করেছে, প্রায় 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত ওয়েট করেছে। আর তারপরে ওরা বেরিয়েছে। মানে সত্যি খারাপ লাগছে। আমরা অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট নাম্বার ছিল, কিন্তু শরীরটা এতই খারাপ ছিল বিবেকের যে আমি আর কি কন্ট্যাক্ট করতে পারিনি, মানে মাথায় ছিল না একদম। খুবই ফ্র্যাঙ্ক এরা, খুবই মানে ভালো ব্যবহার, আর অনেক হেল্প করলেন, নিজেদের গ্রুপের সঙ্গে ফটো তোলালেন। আর একটা বড় কথা, আমার চ্যানেল সাবস্ক্রাইবও করেছে। পাহাড় এমনি লোকজন ভালো, আর তারপরে এই নেপালিরা তো সিরিয়াসলি অনেক ভালো, খুবই হেল্পফুল সবাই। মাঝে মাঝে যা হাওয়া হচ্ছে যেন উড়িয়ে নিয়ে চলে যাবে, ফেলে দিচ্ছে মনে হয়। বহুত জোরে আওয়াজ শুরু হয়ে গেছে এদিকটা। আমরা হোটেলের খুব কাছাকাছি চলে এসেছি। আমি জানতাম যে আমার হোটেল থেকে মুক্তিনাথের পুরো রাস্তাটা ভালো হবে, এরকম রাস্তা হবে, কিন্তু না, পুরো রাস্তাটাই খারাপ বলতে পারেন। আর এত জোরে হাওয়া হচ্ছে, প্লাস ওই অফরোড, বাইক পড়ে যায় অবস্থা। কতবার যে বেঁকে গেছে, আর এখনও অলরেডি এত জোরে হাওয়া হচ্ছে, রীতিমতো বাইক বেঁকে যাচ্ছে, মানে দোলা মারছে বাইক। তাড়াহুড়ো করে আমি হোটেলটা ক্রস করে চলে এসেছি, আমি নিজেই জানি না। আবার আমি ব্যাকে যাচ্ছি হোটেলে। হোটেল ক্রস করে প্রায় মনে হয় আমি 3-4 কিলোমিটার এগিয়ে চলে এসেছি। এখন ঘড়িতে 2:50। তো আমরা এই হোটেলে ছিলাম। এখন যাচ্ছি পোখরার দিকে। পোখরার ডিস্টেন্স এখান থেকে 138 কিলোমিটার। মেবি যেতে অনেক সময় লাগবে, অ্যাটলিস্ট 5-6 ঘন্টা লাগবে। আর এদিকে তো অনেকটাই অফরোড আছে, প্রায় 40-45 কিলোমিটার। বেনি থেকে মোটামুটি খুব একটা অফরোড নেই, হ্যাঁ আছে মাঝে মাঝে, কিন্তু তেমন না আর কি। দেখা যাক আজকে পোখরাতে পৌঁছাতে পারি কি না আদেও। আকাশের ওয়েদার দেখে বড্ড ভয় লাগছে, কারণ যদি বৃষ্টি হয়, যা ওই অফরোডটা আছে, ওই অফরোডে গাড়ি চালানো খুব মুশকিল ব্যাপার। এমন ইনক্লাইন, সঙ্গে যদি কাদা থাকে তো গল্প হয়ে যাবে। এটা হলো ঘাসা চেকপোস্ট, আর ঘাসা চেকপোস্ট থেকেই মুস্তাং শুরু হয়। তো আমরা এখন মুস্তাং থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন বেনি মার্কেটে চলে এসেছি। ঠিক এই পেট্রোল পাম্প থেকে আমরা ফিউল আপ করিয়েছিলাম যখন আমরা মুক্তিনাথের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। ঘড়িতে এখন 7:47, আর আমরা অলমোস্ট পোখরার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে পোখরা 10 কিলোমিটার বাকি আছে। ঘড়িতে এখন 8:23, আর আমরা পোখরা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন। তো একটা ভালো লেক সাইডে একটা হোটেল নেওয়ার চেষ্টা করছি। তো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। লেকের পাশে হোটেল খুঁজতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল। তো ফাইনাল একটা সুন্দর হোটেল পেয়েছি, সুন্দর লোকেশানে, পিছনে দেখা যাচ্ছে পুরো লেকটা। আর আজকে অনেকটা জার্নি হয়ে গেছে। আমরা গিয়েছিলাম প্রথমে জমসম থেকে মুক্তিনাথ, জমসম থেকে আরও পিছনে ছিলাম, মানে 35 কিলোমিটার গিয়েছি মুক্তিনাথে, 35 কিলোমিটার ফিরতে এসেছি মুক্তিনাথ থেকে, টোটাল 70 কিলোমিটার। তারপরে আরও 150 কিলোমিটারের কাছাকাছি, 140-45 হবে।
তো কমপ্লিট করে আমরা পোখরায় চলে এসেছি সন্ধ্যা 8টার মধ্যে। কালকে আমরা গিয়েছিলাম পোখরা থেকে মুক্তিনাথের দিকে, আর আজকে সেম রুট দিয়ে ফিরেছি মুক্তিনাথ থেকে পোখরা পর্যন্ত। তো ওই জন্য সেম রুট, ওই জন্য আর আসার সময় বেশি ভিডিও করিনি। এখন আমরা একটু ফ্রেশ হয়ে গেছি আর রেডি হয়ে নিয়েছি। যে হোটেলে ছিলাম তো সেই হোটেলে কিচেন নেই, তো ওই জন্য আমরা একটু বাইরে যাব। লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে দুজনে একটু ডিনারে যাচ্ছি। আচ্ছা কী খাবি ডিনারে? ঠিক আছে, আজকেও অলরেডি অনেক দেরি হয়ে গেছে, 10:30 বাজে, তো যা পাবো খেতে হবে। ডিনারে আছে চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস, সঙ্গে ছিল একটা গ্রিন স্যালাড। গ্রিন স্যালাডটা চলে এসছে। আমাদের ডিনার কমপ্লিট আর এখন ঘড়িতে বাজে 11:30। আমরা দুজন এসেছি আর আমাদের সঙ্গে 3 নম্বর ব্যক্তি এখন ভিডিও কলে কথা বলছে। একবার বল হাই হ্যালো কিছু বল। হ্যালো, আমি মিস করলাম। 3টে পার্টনার যাওয়ার কথা ছিল, একটু আমার প্রবলেমের জন্য যেতে পারলাম না। দুজন ঘুরছে, আমার এটাতেই মনে শান্তি। ওরা দুজন ঘুরছে, আমার দুজন জায়গা দেখছি। যাবো একসাথে, খুব আরো বড় একটা ট্রিপ হতে চলেছে। আরো সাসপেন্স রয়ে গেছে, অনেক কিছু ব্যাপার ঘটতে চলেছে খুব তাড়াতাড়ি। বেশি দিন আমার শরীর এখানে, মন তোদের কাছে ভাই। তো আর কি করা যাবে, এখন নেই আমাদের সাথে, মানে বেঁচে আছে, ট্যুরে নেই, আমাদের ট্রিপে নেই। তো নেক্সট ট্রিপ সবাই একসঙ্গে হবে। আজকে হয়তো আমাদের নেপালের লাস্ট নাইট, যেরকম আগে বলছিলাম। আর কালকে আমরা এখান থেকে যাব বিহারে, বিহার রাক্সোল বর্ডার। তারপর রাক্সোল বর্ডার থেকে গিয়ে আমরা মেবি বাড়ি পর্যন্ত চলে যাব। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।